সবাইকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের বস্তুর ওপর তাপের প্রভাব চ্যাপ্টারটি একটা বেসিক ক্লাস থাকবে, যেটা কয়েকটি ভাগে বিভক্ত থাকবে। আমরা আজকে শুরু করব আমাদের ক্লাসের যে বিষয়বস্তুটা আছে এটাই। এক্ষেত্রে আমরা টোটাল চ্যাপ্টারটাকে কিছু টপিকে ভাগ করে নিব, আর যেই ওয়েতে আমাদের জন্য এই চ্যাপ্টারটা শেখা অনেকটা সহজ হয়ে যাবে। ওকে, আমাদের বস্তুর ওপর তাপের প্রভাব, এটা পদার্থবিজ্ঞানের 6ষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের মূল টপিকটা হচ্ছে তাপ। এখন কথা হচ্ছে তাপ কি? আমরা জানি শক্তির অনেকগুলো প্রকারভেদ আছে, অনেকগুলো রূপ আছে। তো এর মধ্যে তাপ একটা শক্তি। এখন প্রত্যেকটা শক্তির আলাদা কাজ আছে। যেমন আলো শক্তি আমাদের চোখে দেখার অনুভূতি জাগাবে, একটা সেন্সর। আমাদের চোখ একটা সেন্সর, ওই সেন্সরটাকে অ্যাক্টিভেট করবে। শব্দ শক্তিটা আমাদের কানের সেন্সরকে অ্যাক্টিভেট করবে। ঠিক একইভাবে আমাদের তাপ শক্তিটা সবসময় এরা আমাদের কোনো কিছু গরম বা ঠান্ডা তা সেটা অনুভূতি জাগাবে। তাপের সংখ্যাটা কি দাঁড়ালো? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদেরকে ঠান্ডা বা গরমের অনুভূতি জাগাবে। আমাদের যদি কোনো একটা বস্তুর মতো, অর্থাৎ আমি এটা এক্সপেরিমেন্ট বাচ্চাদের মধ্যে করছি যে হ্যান্ডশেক করা, আমার সেম হাত, আমি 10টা বাচ্চার সাথে হাতটা মিলাই, তবে এর মাঝখান থেকে কেউ কেউ বলবে স্যার আপনার হাতটা গরম, কেউ বলবে অনেক গরম, কেউ বলবে স্যার স্বাভাবিক, কেউ বলবে ঠান্ডা, কেউ বলতে পারে অনেক ঠান্ডা। এর পিছনে রিজনগুলো কি? আমি যার সাথে হাত মিলাইছি, যদি তার হাত আমার থেকে অনেক বেশি ঠান্ডা হয় তবে সে আমাকে অনেক বেশি গরম ফিল করবে। যদি আমার থেকে অল্প ঠান্ডা হয় তবে সে অল্প গরম ফিল করবে। যদি তার হাতের টেম্পারেচার এবং আমার হাতের টেম্পারেচার একই হয় তখন সেক্ষেত্রে সে আমার বলবে যে তাপমাত্রা নর্মাল আছে। আর আমার হাতের থেকে তার হাত যদি একটু গরম থাকে তখন সে আমারটাকে অল্প ঠান্ডা মনে করবে, আর অনেক বেশি গরম থাকলে তখন সে আমারটাকে বেশি ঠান্ডা মনে করবে। অর্থাৎ তাপ শক্তি আমার হাতে সেম আছে, তারপরও প্রায় 5টা ফেজ বা দশা দেখা যাচ্ছে। মানে 5টা ফেজের মধ্যে এই ঝামেলাটা দূর করার জন্য বিজ্ঞানীরা কি করলো, যে প্রত্যেকের ওই যে আমার হাতের তাপের পরিমাণটা তো ফিক্সড, তো কতটুকু তাপ আছে এই আউটপুটটাকে ক্যালকুলেট করার জন্য তাপের মাত্রা বা তাপমাত্রাটাকে নিয়ে আসলাম। তাপমাত্রাটাকে নির্ণয় করার জন্য একটা বেসিক পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করলেন বিজ্ঞানীরা। আমি কে আগে কে পরে এগুলো কোনো তথ্যে যাব না, আমরা শুধুমাত্র ভাবতেছি যে এই তাপমাত্রাটা যে আমরা নির্ণয় করি কোন যন্ত্রের সাহায্যে নির্ণয় করি? থার্মোমিটার। থার্মোমিটার তোমরা রেসপন্স করতে পারবে, এটা কোনো প্রবলেম নেই। থার্মোমিটার। এখন এই থার্মোমিটার কিভাবে তৈরি হলো? আসলে এর যে মানগুলো আসলো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বা সামথিং কিছু একটা, কিভাবে করতেছে? তো এটা তাপমাত্রিক ধর্মটাকে কাজে লাগাইছে। অর্থাৎ তাপমাত্রার জন্য কোনো পদার্থের যে বিশেষ কিছু জিনিস পরিবর্তন হয় এগুলোকে বলা হয় পদার্থের তাপমাত্রিক ধর্ম, যার মধ্যে অন্যতম হচ্ছে আয়তনটা প্রসারিত হয়। এটার পিছনে বেসিক আছে যে আমাদের যদি তাপমাত্রা কোনো কিছুতে তাপ প্রয়োগ করা হয়, ওই শক্তিগুলো পদার্থের মধ্যে অণুগুলো সংগ্রহ করে, তাদের মধ্যে কম্পন শক্তি বাড়তে বাড়তে একসময় তারা দূরে সরে। দূরে সরতে থাকলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যেহেতু দূরে সরতেছে তাহলে তার আয়তন বাড়বে, দূরত্ব বাড়তেছে। এবার পরবর্তী টপিক যদি চিন্তা করি যে আরও তাপমাত্রা বাড়ালাম, কঠিন থেকে তরল হয়ে যাবে, আরও বাড়ালাম তরল থেকে গ্যাসে হবে, কিন্তু মূল বেসিকটা কি? অণুসমূহ দূরে সরছে। অণুসমূহের নিজেদের দূরত্ব বাড়ার জন্য এদের মাঝখানে যে ডিস্টেন্সটা বাড়তেছে, এই কারণে আয়তনটা বেড়ে যাচ্ছে। এখন প্রত্যেকটা নির্দিষ্ট অণু কিন্তু নির্দিষ্ট গতিতেই দূরে সরবে নির্দিষ্ট তাপের জন্য। ধরো আমি 50 জুল তাপ কোনো কিছুর মধ্যে প্রবেশ করালাম। এখন পানির অণুগুলো যতটুকু দূরে সরবে, তেলের অণু বা নর্মালি অন্য যে কোনো গ্যাসের অণু কিন্তু সেম আকারে বাড়বে না বা দূরত্বে সরবে না। কারণ অণুর আকৃতি আছে, অণুর ভিতরকার গঠন আছে, পরমাণুর মধ্যে গঠন আলাদা হতে পারে, ইলেকট্রনের বিন্যাস থাকতে পারে বিভিন্ন কারণে। তো আমি একেবারে বেসিক যেহেতু ধরছি, থিঙ্কিং লেভেলটা ভিতরে নিয়ে না, যাতে জিনিসটাকে পারফেক্টলি কাজ করানো যায়। ওকে, এবার আয়তন বাড়ানোর জিনিসটাকে কাজে লাগানো হলো। কিভাবে কাজে লাগানো হলো? আমাদের একটা কৈশিক নল বলা যেতে পারে। কৈশিক নল বলা যেতে পারে। কৈশিক নলটা হচ্ছে একটা কাচের ফাঁকা নল বা ফাঁপা নল। একটা কাচের ফাঁকা নল, উপরে ফাঁকা। আমরা নিচটাকে একটা কাজ করলাম, একটু সরু করে দিলাম। এখন এর মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে। আমি কি করলাম, এখান থেকে সব থেকে একটা ধাতুর মধ্যে কিন্তু ইলেকট্রন, একটা মুক্ত ইলেকট্রন থাকে, আমরা জানি ধাতুর মধ্যে।
আর এই জন্য ধাতুর পরিবর্তনটা খুব দ্রুত হয়। মুক্ত ইলেকট্রনের জন্য তাপটাও দ্রুত ছড়ায়, কারণ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়। এই জন্য আমরা সাধারণত ধাতু ব্যবহার করবো। এখন ধাতুর মধ্যে শক্ত শক্ত হয়, একটা নরম ধাতু আছে, কে সে? পারদ। এখন কি করা হলো, আমি এর মধ্যে পারদ প্রবেশ করালাম। এখন নিচে যেহেতু একটু ফাঁকা গর্ত বেশি আছে, এখানটা কিন্তু পারদটা জমা হয়ে যাবে। কি করলাম, সব পারদ দেওয়ার পরে এটা একটা টাইম কিন্তু নিচে নেমে যাবে। পারদটা এখানে আছে, আমি উপরটা আটকে দিলাম, কিন্তু মাঝখানে ফাঁকা জায়গাটা কিন্তু আছে। এবার আমি কি করলাম, এই জিনিসটাকে আমি যদি তাপ প্রয়োগ করি, যে কোনো ভাবে হোক, ওইটা আমি এখন বললাম, বাট যে কোনো ভাবে যদি তাপ প্রয়োগ করি, তাহলে পদার্থের তাপমাত্রিক ধর্মের জন্য বা তাপমাত্রা যে ধর্মটা বলেছিলাম এটার জন্য এই পারদটা আস্তে আস্তে, ও এদিকে আসতে পারতেছে না, এদিকে আসতে পারতেছে, কারণ ফাঁকা জায়গা নেই। ফাঁকা জায়গা কোথায়? একমাত্র উপরে। তাহলে কি করা হবে, এই পারদটা আস্তে আস্তে ওই ফাঁকা জায়গাতে উপরে উঠবে। একটু তাপ দিলাম, একটু উপরে, আর একটু দিলাম, আর একটু, এই প্রসেসেই আমরা রাখি। এখন পর্যন্ত কিন্তু থার্মোমিটার কিচ্ছু না, শুধুমাত্র একটা কাচের নল মাত্র, এটা কোনো থার্মোমিটার না এখন পর্যন্ত। তো আমি কি করলাম, এরকম একটা পাত্রের মধ্যে আমি নিলাম, আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য মনে করলাম, মনে মনে এটা ভিতরে নিয়ে নিলাম যে আমি বিজ্ঞানে, আমি এক্সপেরিমেন্ট করতেছি, বাট এটা অন্য কোথাও করছি, ওকে খেয়াল করো। আমরা কি করলাম, এর মধ্যে আমরা বরফ দিতে পারি কিছু। ওকে, কিছু বরফ দিলাম। আমরা জাস্ট মাথার মধ্যে নিলাম যে বরফটার টেম্পারেচার হচ্ছে -5 or -10 সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা তাপমাত্রা, অর্থাৎ বরফ সে জিরোর নিচে হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি মানে আমরা তাপটা দ্রুত দিই, মানে অনেক জোরে হিট দিলাম, তাহলে তাপটা এই লেয়ারে ছড়ানোর পরে ওটা কিন্তু উপর দিকে যাওয়ার আগে নিচেরটার তাপমাত্রা বেড়ে যাবে, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। তাপ দিতে হবে খুবই আস্তে, যাতে তুমি একটু তাপ দিছো, ওই তাপটা সব জায়গায় ছড়িয়ে গেছে, আবার আরেকটু দিচ্ছ, ওরকম খুব স্লোলি মানে গ্র্যাজুয়ালি তাপটা আস্তে করে বাড়াতে হবে, সব দিকে ছড়াতে হবে, এমনও দিতে হবে এক জায়গায় কোনো তাপ যাতে জমা না হয়। ওকে, এবার আমরা চিন্তা করলাম যে ওই প্রসেসে আমরা তাপ দিচ্ছি, তাহলে ধরো যেহেতু -5 হোক আর -10 হোক, পারদ আস্তে আস্তে করে উপরে ওঠা শুরু করছে, উপরে উঠতেছে উঠতেছে উঠতেছে, একটা টাইম গিয়ে হঠাৎ করে পারদটা থেমে গেল, অর্থাৎ এই জায়গায় যাওয়ার পরে পারদটার উপরে উঠতেছে না। তখন আমরা লক্ষ্য করলাম যে এই জায়গার যে বরফগুলো ছিল, এই বরফগুলো আস্তে আস্তে করে গলতে শুরু করছে, সব গলে যাবে এটা না, গলতে শুরু করছে। এখন আমি তাপ দিচ্ছি ঠিকই, এই বরফের মানে পারদ আর উপরে উঠছে না, শুধুমাত্র মানে বরফটাই গলছে। তাহলে এই পয়েন্টে আমাদের তাপমাত্রাটা স্থির হয়ে গেছে, এই জন্য এই পয়েন্টকে বলা হবে একটা তাপমাত্রা স্থির হয়েছে, এই জন্য এটাকে বলবো আমরা স্থির, একটা নাম্বার দিব, এই জন্য এটাকে আমরা একটা কাজ করলাম স্থিরাঙ্ক, কি দিলাম? স্থিরাঙ্ক। এই স্থিরাঙ্কটাকে আমরা যেহেতু রাখলাম একটা পজিশনে, এবার কিছুক্ষণ পরে খেয়াল করলাম সম্পূর্ণ বরফ গলে গেছে, আর কোনো বরফ নেই, সব কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। বুঝতে পারছো? সব কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। এবার যখন পানি হয়ে গেছে, এখন দেখলাম আমরা কিন্তু তাপ একভাবেই দিচ্ছি, স্পিরিট ল্যাম্প জ্বলতেছে একইভাবে, ওখানে আমাদের এখন আপাতত কাজ, ওটা একবার যেভাবে তাপ বাড়তেছে ওইভাবে রাখলাম। এবার হঠাৎ করে আবার লক্ষ্য করলাম যে সব বরফ যে সময় গলে গেছে, ওই সময় ওই পারদ আবার শুরু করছে, তার মানে কি তাপমাত্রা আবার বাড়তে শুরু করছে। তাপমাত্রা বাড়তে 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 যখন একটা টাইম গিয়ে আবার থেমে গেল, এখন এই প্রসেসে যাওয়ার পরে এই নতুন আরেকটা স্থিরাঙ্ক পাইলাম। আমরা তখন লক্ষ্য করলাম যে এইখানে পানিটা একটু একটু করে ছোট ছোট বুদবুদ তৈরি করা শুরু করছে, অর্থাৎ পানিটা কেমন ফুটতে শুরু করছে। বুঝতে পারছো? অর্থাৎ পানিটা ফুটতে শুরু করছে। তাহলে দুইটি স্থিরাঙ্ক তো সেই নাম দেওয়া যাচ্ছে না, এজন্য আমরা উপরেরটাকে দিলাম উচ্চ স্থিরাঙ্ক আর নিচেটাকে দিলাম নিম্ন স্থিরাঙ্ক। কাজ কিন্তু হয়ে গেছে। এবার যেহেতু এখন পর্যন্ত মনে করছে আমরা আবিষ্কার করতেছি একসাথে বসে, এজন্য আমরা কি করলাম, এই পয়েন্টটাকে একটা নাম্বারিং করতে পারবো। আমরা এই পয়েন্টটাকে নাম্বারিং এ দিলাম 0, আর সর্বোচ্চ যেখানে উঠলো এইটার নাম্বারিং করলাম আমরা 1।
100 কি দিলাম 100। অর্থাৎ এই ক্ষেত্রে 0 থেকে 100 পর্যন্ত তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছিল। এবার এই প্রত্যেকটা এই 0 থেকে 100 পর্যন্ত আমরা মোটামুটি 100টা ঘর তৈরি করলাম। কয়টা? 100টা সমান দূরত্বের ঘর তৈরি করলাম। এই প্রসেসে গেলে 0 থেকে 100 নিচের এই নিম্ন স্থিরাঙ্কেতে অ্যাকচুয়ালি কিন্তু তাপমাত্রা গলতে শুরু করছিল। কথা বুঝতে পারছো? এই জন্য এটাকে আইসিং পয়েন্ট বলতে পারি। কি বলতে পারি? আইসিং পয়েন্ট। এর কারণ হচ্ছে এই অবস্থা, যেহেতু বরফ গলাও শুরু করছে, তার মানে আমরা যদি রিভার্স প্রসেসে আসি, এই জায়গায় এসে বরফ তৈরি হওয়াও শুরু করবে। তাহলে এক্ষেত্রে কি আসে? একটা ব্যাপার নিম্ন স্থিরাঙ্ক। আর এক্ষেত্রে আমরা যেহেতু এটা মানে কি বলে এটাকে বাষ্প হচ্ছে, তাহলে এটাকে স্টিমিং পয়েন্ট বলতে পারি। স্টিম, বুঝতে পারছো? আমরা এবার একটা কাজ করতে পারি। এই জিনিসটা আবিষ্কার করলেন বিজ্ঞানী সেলসিয়াস। ওনার নাম অনুসারে এই প্রত্যেকটা ঘরকে 1 সেলসিয়াস বলা উচিত ছিল, কিন্তু 1 সেলসিয়াস বললে ব্যাপারটা ভালো লাগতেছিল না ওনার কাছে, যেভাবে হোক। এই জন্য এটাকে পরবর্তীতে দেওয়া হলো, প্রত্যেকটা ঘরকে বলা হইলো 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই নিচের পয়েন্ট হচ্ছে সি আইসিং আর উপরেরটা স্টিমিং। বুঝতে পারছো? ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন এই সেম প্রসেসে আরো কিছু লোক তৈরি করলেন। এখন তুমি নিজেও একটা তৈরি করতে পারো। একটু বাঁকা হতে পারে। সেম প্রসেসে আরো কিছু লোক এই প্রসেসে গেলেন এবং এই পারদ দিয়ে সেম এক্সাম করলেন। তাহলে এক্ষেত্রেও কিন্তু নিচের একটা স্থিরাঙ্ক হবে, উপরের একটা স্থিরাঙ্ক হবে। এখন পরবর্তী এক লোক উনি কাজ করলেন কি, এই যে কিন্তু 0 থেকেই শুরু, তার মানে বরফের টেম্পারেচারটা ততটা ইজিলি বের করা একটা ঝামেলা হয়ে গেছে। এই জন্য কি করলেন, উনি নিচেরটা শুরু করলেন 273 থেকে, এবং যখন ফুটতে শুরু করলেন ওইটাকে দেওয়া হইলো 373। এইটা আবিষ্কার করছেন বিজ্ঞানী লর্ড কেলভিন। এখানে উনি কয়টা করছেন? টোটাল 100 ভাগ করে ফেলছেন। তাহলে এবার কি দাঁড়ালো? এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ কে আই, উচ্চ স্থিরাঙ্ক কে এস। বুঝতে পারছো? ওকে, একইভাবে আর একজন বিজ্ঞানী আরেকটা থার্মোমিটার আবিষ্কার করলেন। উনি সেম ভাবে নিচের টেম্পারেচার পানি যেটা, উনি এইটা দিলেন 32 বা 32, আর উপরেরটাকে দিলেন 212। বুঝতে পারছি? 212। ওকে, এইটা আবিষ্কার করলেন ফারেনহাইট। তাহলে ফারেনহাইট যে তৈরি করলেন, ওনার এইটা কি হবে? এফ আই, আর এটা কি হবে? এফ। এবার যদি লক্ষ্য করা যায় আমাদের 3টা লেয়ার আসছে, বাট সবসময় এক্ষেত্রে আমাদের ভাগ হবে কয়টা? 32 থেকে 212 পর্যন্ত প্রায় 180টা ঘর হবে। আরো সূক্ষ্মভাবে ভাগ করলাম, তোমরা চাইলে নতুনভাবে করতে পারো। একইভাবে বিজ্ঞানী রোমার কিন্তু আরেকটা স্কেল তৈরি করছিলেন। ওইটা ছিল তোমাদের বইতে, এটা নাই, বাট তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি, ইন্টারনেটে পাবা। উনি কি করছেন, এই নিম্ন স্থিরাঙ্ক বা যে টোটাল পানিটার ক্ষেত্রে একই জিনিসের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করছে। এটা ছিল 0, এটা ছিল 80। এখানে 80টা ভাগ করলো। এটা বিজ্ঞানী রোমান। আর আই আর এস। ঠিক আছে? আচ্ছা, এখন দুইটা পানির ক্ষেত্রে পেলাম, আর সবসময় তো পানি নাও হইতে পারে, সবসময় তাপমাত্রা 0 নাও হইতে পারে। তাহলে এই প্রবলেম দূর করার জন্য দেখা গেছে সেম পানিতে যদি 4টা থার্মোমিটার লাগে, তাহলে তাপমাত্রা তো সেম। এবার কি করবো, এই ক্ষেত্রে একটা জায়গায় আমরা দাগ দিলাম, এটা মাছ বরাবর না, বাট একই পানি, মানে একই গরম হয়েছে ওই রেঞ্জে। তাহলে এটা তাপমাত্রা কি সেলসিয়াসের সি মনে করতে পারি, বাট জানি না কত। এটা 45 হইতে পারে, 43 হইতে পারে, তাহলে ওটা ধন্যবাদ। তাহলে এটা হচ্ছে কে, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে আর। বুঝতে পারছো? তার মানে বোঝা যাইতেছে যে টোটাল এতটুকুর মধ্যে এতটুকু উঠছে পারদটা। এই পাশে
এতটুকু জায়গার মধ্যে এতটুকু উঠছে। আর আমরা যদি এই পাশ চিন্তা করি, এই পাশেও এই টোটাল জায়গার মধ্যে এতটুকু উঠছে, এতটুকুর মধ্যে এতটুকু। কতটুকুর মধ্যে কতটুকু? আমরা ছোটবেলা শিখছি যে 5 ভাগের 3 ভাগ, বুঝতে পারছো? তাহলে কতটুকুর মধ্যে কতটুকু? 5-এর মধ্যে 3। তাহলে এখানে কতটুকুর মধ্যে? এতটুখানি জায়গা থেকে এতটুকু। তাহলে এতখানি জায়গা মানে কত? উপরেরটা থেকে আমরা নিচেরটা একটু বাদ দিয়ে দিই। অর্থাৎ নিচের পয়েন্ট হচ্ছে এইখান থেকে এখানে বাদ দিব, CS মাইনাস CI। এটা হচ্ছে টোটালটা 100 মাইনাস 0। আচ্ছা, এই টোটালটার মধ্যে কতটুকু জায়গা উঠছে? এখান থেকে এই পর্যন্ত। তাহলে C মাইনাস CI, বুঝতে পারছো কতটুকু উঠছে পাওয়ারটা? টোটাল এতখানি জায়গার মধ্যে এতটুকু, এতখানি জায়গার মধ্যে এতটুকু। অর্থাৎ এইটার মান কিভাবে বের করবো? উপর থেকে নিচটা বিয়োগ করলাম, CS মাইনাস CI হচ্ছে টোটালটা, আর উঠছে কতটুকু? C মাইনাস CI। বুঝতে পারছো নিচ থেকে কতটুকু উঠছে? একইভাবে আমাদের K মাইনাস KI, KS মাইনাস KI, একইভাবে F মাইনাস FI, FS মাইনাস FI, R মাইনাস RI, RS মাইনাস RI। ওকে, এবার দেখো C মাইনাস CI টা কেটা 0, আর CS কত? 100 মাইনাস 0। এটা কত আসে? K মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। একইভাবে F মাইনাস 32, 212 মাইনাস 32, R মাইনাস 0, 80 মাইনাস। বুঝতে পারছো? ওকে, এই পর্যন্ত যদি চিন্তা করি, আমরা মানটা একটু ফ্রেশ করে ফেলি। C মাইনাস C বাই 100, K মাইনাস 273 বাই 100, F মাইনাস 32 বাই 180, R বাই 80। কোনো প্রবলেম আছে? আচ্ছা, এবার এটাকে নিচের কিন্তু 20 দ্বারা ভাগ করা যায়। তাহলে এটাকে সবগুলো, অর্থাৎ উভয় পক্ষকে, সবগুলো পক্ষকে 20 দ্বারা গুণ করে, যেহেতু নিচে আছে, উপরে থাকলে আমরা ভাগ করতাম, নিচে থাকলে আমরা গুণ করব। কত দিয়ে? 20 দ্বারা, 20 দ্বারা যদি আমরা করি, তাহলে মানটা কি দাঁড়ায়? C বাই 100 কে 20 দ্বারা মানে 5, K মাইনাস 273 বাই 5, F মাইনাস 32 বাই 9, R বাই 4। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে এবার যদি এই যে সমীকরণটাকে আমরা একটু উল্লেখ করি, যেটা কি, এটা হচ্ছে এই সবগুলো স্কেলের জন্য কমন একটা সূত্র, যেটা আমরা তৈরি করলাম। এটা বিজ্ঞানে তৈরি করছে, আমরা নিজেদের নামে চালাবো না, এটা আমাদেরই তৈরি। ওকে, আমরা যদি এবার সেলসিয়াসে আছে ফারেনহাইট বের করতে হবে, আমরা কোন দুই পার্ট নিব? এই পার্ট আর এই পার্ট। অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক থাকলে সেক্ষেত্রে আমরা করব F মাইনাস 32 বাই 9, এই পার্ট নিব। এবার যদি এমন হয় কেলভিনের সাথে রোমান, তাহলে কি করব? K মাইনাস 273 বাই 5 সমান R বাই 4। যদি বলি কেলভিনের সাথে ফারেনহাইট, তখন কি করব? তখন আমরা নিব যে K মাইনাস 273 বাই K মাইনাস 273 বাই 5 ইকুয়ালস টু F মাইনাস 32 বাই 9। এভাবে আমরা প্রত্যেকটার সাথে, আবার দেখো সেলসিয়াস এবং রোমান যদি করি, C বাই 5 ইকুয়ালস টু R বাই 4। আমরা এই প্যাটার্ন দিয়ে যে কোনো স্কেলের সাথে যে কোনো স্কেল আমরা ইন্টারচেঞ্জ করে তাপমাত্রাটাকে এক্সচেঞ্জ করে ফেলতে পারবো। আমি কি বোঝাতে পারছি? ওকে, আমাদের তাপ এবং তাপমাত্রা মানে বেসিকটার জন্য যতটুকু প্রয়োজন ছিল, এই টোটাল ক্লাসের মধ্যে সবগুলোই আছে। আর আশা করি তোমরাও সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। একটু লেংদি ছিল, বাট এটা বেসিকটাকে স্ট্রং করার জন্য ভালো একটা জিনিস ছিল। তোমরা হয়তো একবার ভিডিওটা 2 বার দেখলে আমার মনে হয় পুরো ধারণাটা চলে আসবে। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের তাপমাত্রিক ধর্মটা একটু বিস্তারিত শেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।